সুপ্রিয় দর্শক, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রোজায় রাজনীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই সাইফ মুস্তাফিজ, আপনার কাছে যেতে চাই। জাতীয় নাগরিক পার্টির শুভকামনা করে আপনার কাছ থেকে আজ আলোচনাটা শুরু করতে চাই। পার্টি তো গঠিত হলো, প্রথম পদক্ষেপ কী হবে আপনাদের? অনেকেই বলছেন যে নাগরিক পার্টির দর্শন কী, এটা মানুষ জানতে চায়, দেশবাসী জানতে চায়। যে আমরা বলেছি যে আমরা একটি মধ্যমপন্থী রাজনীতি করতে চাই। একটা মানে আমাদের এই ছাতার মানে ব্যানারে বিভিন্ন মত, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা আসলে এক করেছি এবং সেন্টার রাইট, সেন্টার লেফট, সেন্ট্রিস্ট সবাইকে এক করে আসলে আমরা চেয়েছি যে বাংলাদেশপন্থী একটা রাজনীতির দিকে যেতে। তবে আমাদের যে গঠনতন্ত্র সেটা এখনও লেখা হচ্ছে। আমার মনে হয় যে এই 15 দিনের মধ্যে আমরা সেটিও প্রকাশ করব। পুরোপুরি যে গঠনতন্ত্রের জায়গাটা তখন আরও ক্লিয়ার করে বলা মানে আপনারা জানতে পারবেন। সাইফ মুস্তাফিজ, এটা কি অনেকটা জাতি পুনর্গঠনের কোনো পদক্ষেপ কি না? আপনি যেটি বললেন যে সেন্ট্রাল রাইট, সেন্ট্রাল লেফট, মানে সব পন্থীদের নিয়ে আপনারা এগিয়ে নিয়ে যেতে চান, অর্থাৎ বিভাজনের রাজনীতি দূরে ঠেলে রেখে একটি ঐক্যবদ্ধ জাতির যে দর্শন সেটিকে সামনে নিয়ে এগোতে চান। জি, সেটিকেই আসলে আমরা মূল পুঁজি আমাদের। কেননা আমরা বিগত সময়গুলো দেখতে পেয়েছি আসলে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করার একটা জায়গা থাকে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটা রাজনীতি তৈরি হয়েছে। কিন্তু আমরা বলবো যে সব শেষে আসলে আমাদের তো মূল যে লক্ষ্য বা আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের স্বার্থ। সেই জায়গাটায় আসলে এত বিভাজনের রাজনীতি বা এত মতের জায়গা থেকে যে ক্যাশ করার যে একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি বিগত সময়ের রাজনীতিবিদদের, সেই জায়গাটা আমরা মনে করি যে তরুণ সমাজ এবং বর্তমানে যারা রয়েছে সেই জায়গাটা তারা দেখতে চায় না এবং নতুন ধারার রাজনীতিতে তারা এই জায়গাটা নতুন করে পুনরুদ্ধার করে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। এইভাবে অন্য দলগুলোর সাথে আপনাদের স্বতন্ত্র অবস্থান কি? জনগণ বা সাধারণ মানুষ, তরুণ বা তারুণ্যের শক্তি, তারা নাগরিক পার্টিকে কেন পছন্দ করবে? কারণ হচ্ছে যে আমাদের মধ্যে যে নতুনত্বটা আছে সেটা হয়তো এখনকার বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই। তারা এই 6-7 মাসে আসলে তারা দেখতে পেয়েছে যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে যেই চাওয়া বা আশাকাঙ্ক্ষা ছিল সেই জায়গাটা অনেকাংশেই আসলে তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। পুরনো সময়ের যে 17 বছরের যেই জঞ্জাল আমরা দেখেছি, যেই কায়দায় আমরা সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট, তারপরে আমাদের চাঁদাবাজি, খুন, ডাকাতি বা দলীয় যেসব কোন্দল আমাদের চোখে বিগত সময় এসেছে, এখনও আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটা তৈরি হচ্ছে বা আরও বেশি প্রবল আকারে ধারণ করছে তারা ওই রকম ক্ষমতায় না যেই। তো সেই জায়গা থেকে তারা একটা জায়গায় খুবই আশাহত হয়েছে। তারা এক্সপেক্ট করেছিল যে বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো ওই মূলধারার ওই জায়গাগুলো থেকে বের হয়ে একটি সুস্থ নতুন কোনো কিছু অফার করবে। তো তখন যারা ব্যর্থ হয়েছে এবং তাদের যে এক্সপেকটেশন ফুলফিল হয় নাই, সেখান থেকে তারা মনে করছে যে যারা আমরা তরুণ সমাজ আছি, যারা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে এই আন্দোলনটা সফল করেছি এবং 2টি স্বতন্ত্র প্ল্যাটফর্ম গঠন করে আমরা রাজনৈতিকভাবে সচেতন একটি জনগোষ্ঠী করার লক্ষ্যে যেভাবে কাজ করে গেছি, সেখানে তারা আমাদের কাছ থেকে এক্সপেকটেশন করলো যে তাদের একটি রাজনৈতিক দলও তারা প্রয়োজন বোধ করেছে। সেখান থেকে কিন্তু আমরা আসলে রাজনৈতিক দলটি গঠন করেছি। 71-এর মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামীকরণ বা আওয়ামী বয়ানে তৈরি করা হয়েছে, আওয়ামী লীগ তাকে সেটাকে ব্যবহার করার যে একটা বড় অভিযোগ আপনাদের দিক থেকে আসছে, 24-এর গণ অভ্যুত্থানকেও কি একইভাবে ব্যবহার করার যে অভিযোগ? আপনি জানেন যে নাগরিক পরিষদ যেটি তিনি অভিযোগ করেছেন যে 24-এর একটা বয়ান তৈরি করছেন যেগুলো নিয়ে আপনারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে চান। না, আমি তো এই জায়গায় সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। এই 24-এর গণ অভ্যুত্থান সবার মাধ্যমেই তৈরি হয়েছে। এখানে একটি ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু এখানে ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি সক্রিয় ভূমিকা ছিল এবং এই আন্দোলনটি সবার। আমরা মোটেও এই আইডিওলজিতে ধারণও করি না বা ওই জায়গাটা একটা ন্যারেটিভ স্ট্যাবলিশও করতে যাচ্ছি না যে 24টা শুধু এই পক্ষের ওই পক্ষের। এখানে সবাই এখানে পার্টিসিপেট ছিল এবং সেই জন্যই আন্দোলনটি কিন্তু সফল হয়েছে।
সাইফ মুস্তাফিজ, আমি আপনার কাছে আবার আসবো। শেখ রবিউল আলম, আপনি শুনছিলেন যে সাইফ মুস্তাফিজ যেটি বলছিলেন যে পুরনো রাজনৈতিক দল যারা এখন ক্রিয়াশীল আছে তাদের কাছ থেকে মানুষ তার প্রত্যাশিত যে রাজনৈতিক দর্শন বা যেটি পাওয়ার কথা, অর্থাৎ এক কথা বলতে গেলে পুরনো রাজনৈতিক দল হয়তো এখানে আসলে ফেল করছে বা ব্যর্থ হয়েছে, সেখান থেকেই নতুনের যাত্রা শুরু করতে চায় তারুণ্যের এই দল। সংক্ষেপে আমি প্রথমে তার মূল্যায়ন জানতে চাই আপনার ধন্যবাদ কাছ থেকে। এবং জাতীয় নাগরিক পার্টির পার্টিসিপেটর যিনি আছেন তাকেও অভিনন্দন এবং ধন্যবাদ। নতুনরা যারা আসবে তারা পুরনরা ব্যর্থ হয়েছে তাই বলবে, সেটাই তো যৌক্তিক। তারা মধ্যপন্থী একটি রাজনৈতিক দল করতে চান, স্বাগত তাদের। কিন্তু বাংলাদেশে মধ্যপন্থী সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশপন্থী রাজনৈতিক দল তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে। এখন সেখানে মধ্যপন্থী আরেকটি দর্শন নিয়ে যদি জাতীয় নাগরিক পার্টি রাজনীতিতে আসতে চায়, জনগণ যদি তাদেরকে স্বাগত করে, সমর্থন দেয়, জনবান্ধব যদি তারা হয়, অথবা ধরেন তাদের গঠনতন্ত্র, মূলনীতি, ঘোষণাপত্র যদি মানুষকে আশান্বিত করে, ডেফিনেটলি ভালো। বহুদলীয় গণতন্ত্র তো আমরা চেয়েছি, বাংলাদেশপন্থী রাজনৈতিক দলও আমরা ছিলাম। আমরা মধ্যপন্থী সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাই না? আমাদের মধ্যে তরুণ আছে, প্রবীণ আছে, নবীন আছে, সবই তো আছে। নিশ্চয়ই জামাত ইসলামের মধ্যেও আছে। রাজনীতির এই প্রতিযোগিতাটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখি। সেই জায়গাটাতে আমি তাদের স্বাগত জানাবো এবং তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি, জনবান্ধব রাজনীতি, জনকল্যাণের রাজনীতিতে ব্রত থাকবে, এই প্রত্যাশা রাখবো আর কি। খুব বেশি সমালোচনা করব না। নতুনভাবে তারা এসেছে, কাজ করুক জনগণের জন্য। ঘোষণাপত্র, মূলনীতি যেগুলি বললাম তারা আনুক। তাদের একটা রাষ্ট্রীয় দর্শন কি হবে, রাষ্ট্র ব্যবস্থাপনার কথা তারা যেমন বলেছে, তারা যে তারা করতে চান, যেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক কথা বলেছেন, হয়তো শুনে বলেছেন বা কতটুকু জেনে বলেছেন আমি ঠিক জানি না। সেকেন্ড রিপাবলিক বাংলাদেশের প্রয়োজন আছে কি, প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে আমরা তো গণতান্ত্রিক দেশ। ফ্রান্সে যদি যাত্রা শুরু করেন, পোল্যান্ড সহ কয়েকটা দেশে যেখানে হয়েছে, সেখানে রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন হয়েছিল। এবং আমার বিশ্বাস যে জামাত ইসলামের আলোচক যিনি আছেন তিনিও দ্বিমত করবেন না যে আমাদের সংবিধানটা গঠনতন্ত্র আছে। সেই গঠনতন্ত্র যেটা বা শাসনতন্ত্র যাই বলেন না কেন, আমাদের সংবিধানটা আমার শাসনতন্ত্র, রাষ্ট্র কাঠামো, তাতে কি কোনো পরিবর্তনের প্রয়োজন আছে? হ্যাঁ, সেটা ফাংশন করেনি, দলীয় স্বার্থে ব্যবহার হয়েছে গত 17 বছর, এটা সত্য। কিন্তু নতুন সংবিধান বলেন, নতুন রাষ্ট্র কাঠামো বলেন, সেইগুলিকে আপনি বিলুপ্ত করবেন। বিলুপ্ত করে আপনি গণতন্ত্রের মধ্যে থাকতে পারবেন? যেমন আমি যদি বলি আমাদের 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, আপনি কি রাখবেন না? রাখবেন তো। এখন শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সম্পূর্ণভাবে এটা কি স্বতন্ত্রও আছে, এটা তো অস্বীকার করবেন না। কারো অধীনস্থ যাতে না থাকে, একক বিভাগের যাতে আধিপত্য বিস্তার না হয়, সেই জন্য সেখানে আপনার সংবিধান সংশোধন প্রয়োজন হতে পারে, জাতীয় ঐক্যমতের প্রয়োজন হতে পারে, রাজনৈতিক ব্যবহার যাতে না হয় সেটার প্রয়োজন হতে পারে। এবং সেই জন্য নিশ্চয়ই আমরা জাতীয় তবাদী দল 31 দফা দিয়েছি, সেখানে শাসনতন্ত্রের সংস্কারের কথা বলেছি, শাসন কাঠামোতে সংস্কারের কথা বলেছি, অর্থনৈতিক যে কাঠামো সেখানে সংস্কারের কথা বলেছি, রাজনৈতিক সংস্কারের কথা বলেছি, মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছি, যে ত্রুটিগুলি আছে। এখন সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন হবে কি না সেটা তো একটা বিষয়, জনগণ বিচার করবে, জনগণ বিচার করবে। হ্যাঁ, আমাদের কাঠামোটা যদি গণতান্ত্রিক না হতো, গণতন্ত্রের মধ্যে বিচ্যুতি হয়েছে, কিন্তু আমাদের সংবিধান প্রতিষ্ঠান আপনি রাখবেন না? বলেন যে আমি রাখবো না, এটা আমি এই সাংবিধানিক প্রতিষ্ঠান বিলুপ্ত করে অন্য কিছু করব, সেটার প্রয়োজন হচ্ছে না। যেটা আছে সেটাকে নিরপেক্ষভাবে, স্বতন্ত্রভাবে, সক্রিয়ভাবে ফাংশন করানোর প্রয়োজন আছে। সেগুলি বিগত দিনে, বিশেষ করে গত 17 বছরে যথাযথভাবে ফাংশন করেনি। একটা ফ্যাসিবাদী সরকারের অধীনে দলীয় স্বার্থে সেটা ব্যবহার হয়েছে, আমরা তার থেকে বেরিয়ে আসতে চাই। সেই জন্য নিশ্চয়ই জামাত ইসলামও কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে, আমি যতটুকু জানি। আমরা 31 দফা দিয়েছি। ওনরা আরও নতুনভাবে যদি কোনো কিছু যুক্ত করতে চায়, খুবই ভালো। সেগুলি নিয়ে আমাদের জাতীয় একমত হওয়ার প্রয়োজন। একটু যোগ করে আপনার সঙ্গে যেটি সাইফ মুস্তাফিজ বললেন যে পুরনো ধারার যে রাজনৈতিক চর্চা, বিশেষ করে দখলদারিত্ব, চাঁদাবাজি, সিন্ডিকেট প্রথা, বুর্জুয়া, বিশেষ করে সুবিধাবাদী মুনাফালবিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, যেগুলো এখনো বিদ্যমান, না সেটা কি রাজনীতি ছিল নাকি? রাজনীতি সেখান থেকে আসলে বেরিয়ে আসা, না সেটা তো রাজনীতি না, সেটা বলেন রাষ্ট্র ব্যবস্থাপনার জলাজীর্ণতা। প্লিজ, এই জায়গাগুলি ভুল হচ্ছে। চাঁদাবাজি এটা কি রাজনীতি নাকি? সিন্ডিকেট বাণিজ্য এটা কি রাজনীতি নাকি?
একটা রাজনৈতিক দল গঠিত হলো, দোষ আসে। না আমি বলছি একটা রাজনৈতিক দল গঠিত হলো, ওনাদের অর্থ ব্যয়ের প্রয়োজন হয়েছে না? কেউ সহযোগিতা করেছে না? না সবাই ওনাদের পকেট থেকে দিয়েছে বলুক তো। কেউ না কেউ সহযোগিতা করেছে, কেউ না কেউ পাশে থাকতে চেয়েছে। তো এটা তো পৃথিবীর সমস্ত জায়গায় আছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করেছে, কত কোটি টাকার ফান্ড এসেছে, কেন তার পিছনে এখনো পর্যন্ত আপনার ঘুরছে, কেন ঘুরছে? শোনেন, এইভাবে ভাববেন না, বাস্তবতার জায়গায় আসবেন। চাঁদাবাজি, দখলবাজি, আপনার ধরেন সিন্ডিকেট বাণিজ্য, বালুমহল দখল, এটা রাজনীতি না, তবে এটা রাষ্ট্র ব্যবস্থাপনার জরাজীর্ণতা। দুষ্কৃতিকারীরা, সুবিধাভোগীরা যাতে রাজনীতিতে প্রশ্রয় না পায়, রাষ্ট্রে প্রশ্রয় না পায়, রাষ্ট্রে তার জন্য কঠোর হয় এবং আইনের শাসন যাতে বিদ্যমান থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় বিবেচনায় জন্য এগুলিকে না নেয়, সেইটাকে আপনি ফাংশন করেন। তো এটার জন্য রাজনীতি জরাজীর্ণ আপনি যদি বলেন, সেটা কি হবে? সেভাবে হবে? আমি যদি আপনাকে বলি, আপনাকে আজকে আমি আসার সময় দেখছিলাম, প্লিজ একটা বাক্য দেবো, এই এটিএন নিউজে আমি দেখতে পাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্রের এক সমন্বয়কারীরা, এরকম অনেকগুলি নিউজ আছে, তারা টাকা চাচ্ছে, প্রকাশ্যে টাকা চাচ্ছে, চাঁদা চাচ্ছে, গ্রেপ্তার হয়েছে। তাহলে মানে কি এখন বৈষম্য বিরোধী ছাত্ররা একটা রাজনৈতিক দল করেছে, আমি কি সেটাকে নেতিবাচকভাবে দেখবো নাকি এবং কি বলবো যে চাঁদাবাজদের দল? সেভাবে বলা ঠিক হবে না। তারা একটা মহৎ কাজ, উদ্দেশ্য রাজনীতিতে আনতে চায়, একটা পরিবর্তন স্বাগত। এই যে জরাজীর্ণ রাজনৈতিক ব্যবস্থা না, শুধু সামাজিক ব্যবস্থা আমাদের মধ্যে আছে। আমাদের দেশে অবৈধ ইনকামের অনেক সেক্টর রয়েছে, খাত রয়েছে, সেখানে মুনাফালোভীরা, সুবিধালোভীরা ঝাঁপিয়ে পড়ে, সেই জায়গা বন্ধ করতে হবে। এইটা রাজনীতির উপর দায় চাপানো যাবে না। তবে আমি ওইটুকু বলবো যে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলিতে যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরা আশ্রয় না পায়, প্রশ্রয় না পায়, দলীয় দলের সাথে সম্পৃক্ত থেকে সুবিধা ভোগ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে কঠোর হওয়ার এবং নির্দয় হওয়ার প্রয়োজন আছে। সেখানে আমি একমত। রুবেল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, যেটি শেখ রবিউল আলম বলছিলেন যে এই ধরনের দুর্বৃত্ত যারা, তারা যেন চাঁদাবাজ, দখলদার, তারা কারো আশ্রয় প্রশ্রয় না পায়। 5 আগস্টের পরে যে নতুন চিন্তা চেতনা, নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক যে ধারা তৈরি হওয়ার কথা ছিল, তারপরও সেই পুরনো ধারা বিদ্যমান কেন? কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি এসএ টিভির সম্মানিত দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আমার সাথে যারা আছেন, রবিউল আলম রবু ভাই, সাইফ মুস্তাফিজ ভাই সহ সম্মানিত সঞ্চালক। সাইফ মুস্তাফিজ ভাই যে কথাটা বলে ওনার বক্তব্য শুরু করেছেন যে তারা নতুন ধারার রাজনীতি করতে চান, আমি এই জায়গায় সাধুবাদ জানাই। তিনি বলেছেন বিগত 53 বছরে আমাদের রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। আমি মোটামুটি ওনার সাথে একমত। কারণ রাষ্ট্র সংস্কারের জায়গা থেকে একটা রাজনৈতিক দল যে ধরনের ব্যবস্থাপনা জাতিকে উপহার দেওয়ার কথা, যত রাষ্ট্র ব্যবস্থা, যত সরকার আমাদের দেশে বিগত হয়েছে, প্রত্যেকটা ব্যবস্থাপনায় পর্যালোচনা করলে দেখা যাচ্ছে এই যে চাঁদাবাজ যারা বলেন, টেন্ডারবাজি যারা করে, দখলবাজি যারা করে, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রয় পেয়েছে। আশ্রয় না পেলে আমাদের দেশে চাঁদাবাজরা টিকতো না। এই বিগত 5 আগস্টের পরে বাংলাদেশের বহু জায়গায় চাঁদাবাজ প্রতিরোধ হয়েছে। ব্যবসায়ীরা একত্রিত হয়ে যারা চাঁদাবাজি করতে এসছে তাদেরকে ধরে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এরা আবার বের হয়ে গেছে কোনো না কোনো রাজনৈতিক দলের বা পিছনের কারো ইন্ধনের যোগ সাদস্যে। এই জায়গায় ভেঙে চুরে নতুন রাষ্ট্র ব্যবস্থা মেরামত করা অনেক বেশি প্রয়োজন। কারণ সিঙ্গাপুরের কথা বলি, মালয়েশিয়ার কথা বলি, এই দেশগুলো স্বাধীন হওয়ার পরে উন্নত রাষ্ট্রে পরিণত হতে বেশি সময় লাগেনি। আমাদের বাংলাদেশ সম্পদে ভরপুর, শস্য শ্যামলে সুজলা সুফলা আমাদের বাংলাদেশ। আমাদের এত সম্পদ থাকার পরেও, বিশেষ করে আমাদের মূল সম্পদ হচ্ছে ম্যান পাওয়ার, এত জনসম্পদ থাকার পরেও আমরা কেন উন্নত হতে পারলাম না? আমাদের উন্নতির সবচেয়ে বড় বাধা হচ্ছে অসৎ নেতৃত্ব। আমাদের ছাত্র সংগঠনের নেতৃত্ব, আপনি ছাত্রলীগের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক 2000 কোটি টাকা পাচার করেছে, প্রমাণিত সত্য। ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, তারা হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে কমিটি দেয়। এভাবে বহু ছাত্র সংগঠনের ব্যাপারে অভিযোগ আছে, কথা আছে। এই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বৃহত্তর রাজনীতিতে গিয়ে এমপি হয়, মন্ত্রী হয়। ছাত্র জীবনের এই সিস্টেম তারা তখন ভাঙতে পারে না, সেখানে গিয়েও তারা চাঁদাবাজি করে। নমিনেশন দেওয়ার জন্য বিভিন্ন পত্রপত্রিকা, ওপেন সিন্ডিকেট নিউজ, একটা নমিনেশন কোটি কোটি টাকায় বিক্রি হয়। তো বাংলাদেশে যখন রাজনৈতিক সিস্টেমটা এ ধরনের, সেখানে জনগণ সুফল কোথায় পাবে? এই জন্য রাজনৈতিক সিস্টেমটা আমাদের ভেঙে চুরে সামনে এগোনো দরকার। এখন কথা আসছে সংবিধান নিয়ে, কথা আসছে রাষ্ট্রের বিভিন্ন
বিষয় সেকেন্ড রিপাবলিকের কথা বললো, যেটি সেকেন্ড রিপাবলিকের কথা আসছে। এই কথাগুলো কেন আসে 54 বছরের পরেও কেন আসে কথাগুলো? আমরা তো একটা গণতান্ত্রিক দেশ, আমাদের মনে থাকার কথা। শেখ হাসিনা কথায় কথায় গণতান্ত্রিক মানুষ কন্যা বলতেন, কিন্তু আমি তো বিশ্লেষণ করে দেখি এদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর ক্ষেত্রে যিনি গণতন্ত্রের মানুষ কন্যা উপাধি ধারণ করেছেন তিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। অর্থনীতি আমাদের যিনি অর্থমন্ত্রী ছিলেন, আমার এলাকার এমপি ছিলেন নাঙ্গলকোট, লালমাই সদর দক্ষিণ, তিনি নিজেকে নিজে বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী উপাধি দিয়ে প্রচার প্রচারণা চালাইছেন। তা আমরা এখন কি দেখি যে শেয়ার বাজার ধ্বংসের পিছনে যে দুজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার মধ্যে দরবেশ বাবা একজন আর আমাদের লোটাস কামাল একজন। তাহলে আমাদের রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টো খুব সুন্দর, ওনারা যখন জনগণের সামনে আসেন খুব সুন্দর কথা বলেন, কথার কাজে কোনো কিন্তু মিল নেই। কথা কাজের মধ্যে তুমুল ফারাক, জনগণ সেটা দৃশ্যমান দেখে। 5 আগস্টের পরে যদি প্রতিটা রাজনৈতিক দল প্রকাশ্যে ঘোষণা দিত যে কোনো চাঁদাবাজ আমার দলে ঠাঁই পাবে না, তাহলে এদেশের জনগণ বাহবা দিত। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রকাশ্য সমাবেশে বলেছেন যে যেই ব্যক্তি, জামাত ইসলামের কোনো ব্যক্তি যদি আপনার সম্পদে হাত বাড়ায়, আমি নির্দেশ দিচ্ছি, আমি আমার কর্মীদেরকে বলছি ওই হাত আগে গুড়িয়ে দিবেন। এই সৎ সাহস যদি সকল রাজনৈতিক দলে থাকতো তাহলে 5 আগস্টের পরে নতুন করে রাষ্ট্রের সংস্কার, সংবিধান পরিবর্তন, সেকেন্ড রিপাবলিক এই কথাগুলো আসতো না। আমরা নতুন বাংলাদেশ নতুনভাবে এগোতে পারতাম। এই ক্ষেত্রে আমাদেরও ব্যর্থতা আছে, আমরা প্রতিবাদ করার জায়গা থেকে গোটা জাতিরও এখানে দায় আছে। যেখানে যেখানে চাঁদাবাজদের প্রতিরোধ করা হয়েছে সেখানে চাঁদাবাজ আবার আসার ক্ষেত্রে নতুন করে চিন্তা করতে হয়েছে যে সেখানে যাবো কি যাবো না। আর যেখানে নীরবে নিবৃত্তে আসছে, জানের বয়ে প্রাণের বয়ে চাঁদা দিয়ে দিছে, সেখানে তারা বেশি উৎসাহিত হয়েছে, আগের চাইতে চাঁদার রেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই বিপ্লব আমাদেরকে কিন্তু প্রতিবাদ কিভাবে করতে হয়, বুক চেতিয়ে কিভাবে লড়াই করতে হয় সেটা শিখিয়েছে। এটা শেখানোর কারণে আজকে এখন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলতে পারেন, অনেক বক্তব্য দিতে পারেন, বিবৃতি দেওয়ার সুযোগ থাকে। এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে 170 থেকে 80টা বিক্ষোভ হয়েছে, সমাবেশ হয়েছে বিভিন্ন দাবি দাওয়াতে। সবাই সরকারের কাছে দাবি পূরণ করতে চায়, কিন্তু সেগুলো যেভাবে ট্যাকেল করা হয়েছে, যেটা অন্য সময় অন্য রাজনৈতিক দল থাকলে, অন্য সরকার থাকলে আরো দমন পীড়ন বেশি হতো। এখন আজকে যে নতুন রাজনৈতিক দল, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায়। আমি মৌলিকভাবে 3টা পরামর্শ দিতে চাই, জাতির সামনে বলতে চাই। একটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের যে সিস্টেমটা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আসছে, অবশ্যই তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই বহুদলীয় গণতন্ত্রের জায়গা থেকে এখন ওনার দলের কিন্তু আবার কেউ কেউ ট্যাগ দিয়ে আবার কথা বলা শুরু করছে। তো যে 2-1 জন কথা বলছেন, বিএনপির 100 জন থাকলে কথা বলে এই সাইডে 2 জন 3 জন, ওনারা ধিকৃত হচ্ছেন, এটা ওনারা বুঝতে পারেন না। সকলকে রাজনৈতিক স্পেস দিতে হবে। আদর্শিক রাজনৈতিক জায়গা থেকে আপনি জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য আপনার আদর্শ, আপনার কার্যক্রম, আপনার বক্তব্য, আপনার বিবৃতি আপনি জনগণের সামনে তুলে ধরবেন। জনগণ আপনাকে গ্রহণ করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু আপনি কিভাবে বাধা দিতে পারেন? বিগত 16টি বছরে বাংলাদেশের নতুন কোনো রাজনৈতিক দল উত্থান হয়নি। সেভাবে কিভাবে হয়েছে? আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলো নিয়ে নতুন করে খেলার চেষ্টা করেছে বিভিন্নভাবে। যারা 20 দলীয় জোটে ছিল, ছোট ছোট দলগুলোকে নিয়ে ভেঙে টুকরো করে আলাদা করার চেষ্টা করেছে। বিএনপি জামাত সহ ঐক্য ফাটল করার চেষ্টা করেছে, বহু রাজনৈতিক খেলা খেলেছে। অথচ দরকার ছিল সকল রাজনৈতিক দলকে সমর্থন দেয়া, তাদের রাজনৈতিক স্পেসগুলোকে বড় করে দেয়া, তারা যেন মানুষের কাছে গিয়ে কথা বলতে পারে, জনগণের ভাষা তুলে ধরতে পারে। এবং একটা সরকারের মূল অর্গানের জায়গা থেকে বিরোধী শক্তিকে স্পেস দিতে পারলে সরকারের ভুল কিন্তু বেশি থাকতো না। বিগত 16 বছর আওয়ামী লীগের ব্যর্থতার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তারা বিরোধী রাজনৈতিক শক্তিকে স্পেস দেয় নাই, যার কারণে নিজেরা তাদের ভুলগুলো শুধরাতে পারে নাই, ভুলগুলো ধরতে পারে নাই, ভুলগুলো সামনে আসলে সেখান থেকে শিক্ষা নিতে পারে নাই, সেখান থেকে তাদের ধ্বংস অনেক। ইয়াসিন আরাফাত, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। এস এম সাইফ মুস্তাফিজ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে সেকেন্ড রিপাবলিকের কথা বলছিলেন রবিউল ভাই। আসলে কি কারণে, কেন প্রয়োজন হবে সেকেন্ড রিপাবলিক, সেটি একটি বিষয়। আর নতুন দলের প্রথম কাজ কি? আচ্ছা ভাই বলেছেন, তবে আমি যেটা বলতে চাই যে আমাদের যেই সংবিধান, সেখানে যে 4টি মূলধারা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু গঠিত হয়েছিল যখন সেটাকে আসলে আমরা বলতে চাই যে মানে মুজিবীয়
একটি জায়গা থেকে আমরা সেই জায়গাটা বলি সংবিধান, মুজিবীয় সংবিধান। এবং সেই জায়গাটার একটা দলেরই ছিল এই সংবিধান, একে বিভিন্ন দল পরবর্তীতে ব্যবহার করেছে। এবং বিগত 17 বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার কীভাবে এই সংবিধানকে ব্যবহার করেছে। আমরা যদি সংবিধানের 46 নম্বর অনুচ্ছেদে যাই, সেখানে দেখব যে রাষ্ট্রের প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো ব্যক্তির যে কোনো কাজ তারা ভ্যালিড করতে পারে। এবং এই ধারা দিয়ে কিন্তু আমাদের উপর অনেক গুম, খুন, জুলুম, নির্যাতন হয়েছে। এবং এই সংবিধানের উপর দাঁড়িয়েই কিন্তু আমরা দেখেছি 3টি অবৈধ ইলেকশন কীভাবে হয়েছে, সেখানে কিন্তু কোনো প্রকার বাধা বা কোনো জায়গা আমরা তৈরি করতে পারিনি। সেই জন্যই আমরা বলতে চাচ্ছি যে এই মুজিবীয় সংবিধান বাতিল করে নতুন একটি সংবিধান সংস্কার অথবা নতুন করে একটি সংবিধান লিখে সেটা আমরা সেই জায়গা থেকে আমরা বলছি আমাদের একটি সেকেন্ড রিপাবলিকের জায়গা তৈরি হবে। এবং সেই জায়গা থেকে আমরা চাই যে এই ধারাগুলোর থেকে ভাই যে বিষয়গুলোর কথা বললো, এখানে তো যে সর্বজন স্বীকৃত যারা থাকবেন এবং যেসব রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার থাকবেন তাদের সমন্বয়ই সেই জায়গাটা তৈরি হবে। কেননা বিগত সময়ের এই সংবিধানটা আসলে পুরোপুরি মুজিবীয় সংবিধান এবং এর লুপহোলগুলা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যবহার করেছে। এবং এখন যারা বাধা দিচ্ছে তাদের ওই লুপহোলগুলো ব্যবহার করার ওই আকাঙ্ক্ষা বা ইচ্ছা আছে বলে আমরা মনে করি। কারণ এটা নতুন করে তৈরি করলে বা সংস্কার করলে তাতে কি বাধা বা বিপত্তি সেটা আমি আসলে বুঝতে পারছি না। এবং দ্বিতীয়ত ভাই আরেকটা প্রসঙ্গ তুললো যে এটা আমি একটু অ্যাড করতে চাই আমাদের প্রোগ্রামের ব্যাপারে। আপনারা কিন্তু দেখেছেন বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এত বড় জমায়েত আকারে কিন্তু হয়নি। এবং এই জমায়েতগুলো কিন্তু ওই টিপিক্যাল টাইপের করে বাস ভরে ভরে টাকা দিয়ে লোক এনে কিন্তু আমরা এই জমায়েতটা করিনি। এটা পুরাটাই অর্গানিক। এবং আমাদের পুরো বাংলাদেশে যে 500-র উপরে থানা কমিটি আছে, প্রায় 50,000-এর অধিক আমাদের এখন প্রতিনিধি আছেন। তারা প্রত্যেকেই খুবই আগ্রহের সাথে এসেছেন, আমাদের এই প্রোগ্রামে এসেছেন, তাদের নিজ খরচ এসেছেন। এবং আমাদের এই প্রোগ্রামের আয়োজনের যে খরচ সেটাও আমি বলতে চাই, এটা আনুমানিক 20 থেকে 22 লক্ষ টাকার মধ্যেই আয়োজনটি আমরা করেছি। এবং সেটার পুরো হিসাবটাও আমরা সামনে প্রকাশ করব। এবং এখানে যে টাকা এসছে সে টাকার জায়গাটাও ধরেন যে আমাদের যারা আমরা কমিটিতে মেম্বার আছি, প্রায় 200 মেম্বার আছে সেন্ট্রাল মেম্বার, তারা প্রত্যেকেই পেশাজীবী। এবং সেখান থেকে আমরা আমাদের প্রত্যেক মাসে আমরা একটা ফান্ড আমরা আমাদের ফান্ডে দিই। এবং আমরা যে এখন এই যে আমি যে টক শো করছি, এখানকার 50% হচ্ছে যে সম্মানী থাকবে তার 50% আমরা আমাদের ফান্ডে দিই। এবং আমাদের যারা প্রবাসী প্রতিনিধিরা আছেন তারা একটা মাসিক আমাদেরকে একটা ফান্ড তারা অ্যারেঞ্জ করে দেন। এবং আরও দেখা গেছে এই প্রোগ্রাম উপলক্ষে আমাদের পুরো দেশের যারা প্রতিনিধিরা আছেন তারা কোনো না কোনো জায়গা থেকে সব রাজনৈতিক দলই তাদের কর্মীরা যে ওই টাকাগুলো হেল্প করার, সেটা খুবই সামান্য পরিমাণে কিন্তু সামষ্টিকভাবে দেখা গেছে আমরা সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। যেটা তিনি মিন করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু না, এই জায়গাটা আমরা খুব স্বচ্ছ রাখার চেষ্টা করছি। আমরা ওই চাঁদাবাজির জায়গা একদমই নেই। যদি এরকম দু একজন, আমি তো মিন করিনি, আমি বলেছি কারণ কারো সহযোগিতা লাগে, দু একজন যে চাঁদাবাজির জায়গা সেটা রাজনীতিতে থাকে, আমি তাই বলেছি। আমরা এই ধারাটা নতুন করে চেঞ্জ করে দেব। এবং আপনি দেখেছেন নাহিদ ইসলাম যখন তার ক্ষমতা থেকে নেমে এসেছে তার কাছে সে কিন্তু তার ব্যাংকের হিসাব দিয়েছে। তো আমরা এই নতুন কালচারটা নতুন করে এস্টাবলিশ করতে চাই। এবং আমাদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধির কথা বললেন, আমরা কিন্তু তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। এবং আমাদের নেতৃত্ব জায়গা থেকে, কেন্দ্রের জায়গা থেকে কিন্তু আমরা ক্লিয়ার মেসেজ দিচ্ছি এই জায়গাগুলো কোনোভাবেই করা যাবে না। এবং যখনই আমরা এই প্রমাণগুলো পাই সাথে সাথে আমরা ব্যবস্থা নিই। কিন্তু আমি এটা খুব দুঃখের সাথে বলতে চাই যে আমরা বিগত কিছুদিন আগেই আমরা দেখলাম আমাদের শ্রদ্ধেয় অ্যানি ভাইয়ের একটা ভিডিও, সেখানে তিনি বলছেন যে কৌশলে একটা চাঁদাবাজির ইঙ্গিতের একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। সেই ব্যাপারে কিন্তু বিএনপির যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের কিন্তু আমি কোনো বয়ান বা তাদের কোনো স্টেপ আমি এখনো নিতে দেখিনি। তো এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে। আমাদের প্রধানরাই যদি আমরা আমাদের দলের নেতাকর্মীদেরকে উস্কে দেই বা বলি যে হ্যাঁ কোনোভাবে করো, সেভাবে দল চলবে বা এইভাবে চলবে, এটা না ভাঙতে পারলে কিন্তু নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা সবাইকে নিয়ে আমরা গড়তে পারবো না। তো আমার অন্যান্য দলগুলোর প্রতিও আহ্বান থাকবে যে আমরা এই সুস্থ রাজনীতির যে চর্চাটা সেটা আমরা করতে হবে। সাইফ মুস্তাফিজ, যেটি সরকারের সঙ্গে সম্পৃক্ততার কথা বলা হয় যে জাতীয় নাগরিক পার্টির এক ধরনের সরকার বা একটা আশ্রয় প্রশ্রয় বলি বা সফট কর্নার আছে এই সরকারের, আপনার কি মনে হয় যে আপনার সেখান থেকে বেরিয়ে এসে একটা স্বতন্ত্র অবস্থান নেওয়া সেটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আসলে কতটা চ্যালেঞ্জের? কারণ একজন জেলা প্রশাসক আপনাদের গাড়ি ঠিক করে দিয়েছেন, এ ধরনের একটি আলোচনা বা একটা বিতর্ক কিন্তু রাজনীতি তৈরি হয়েছে। সেখানে নাগরিক কমিটি আসলে কি, নাগরিক পার্টি কি বলবে? সেই বিতর্ক জায়গাটাকে আমি উল্লেখ করি। সেখানে ওই এলাকার যারা আহত বা নিহত ফ্যামিলির যারা ছিলেন
তারা জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেছিলেন, বাসের জন্য জেলা রিকোয়েজিশন দিয়েছিলেন, সেখান থেকে সেটা পাস হয়েছে। এছাড়া পুরো বাংলাদেশে আর এরকম কোনো একটাও ঘটনা হয়নি। সেখানকার উনারা আর কি এই জায়গাটা থেকে তৈরি করেছে। তো সেখানে জেলা প্রশাসক মনে করেছেন যে এই মানুষগুলোর জন্য একটা ব্যবস্থা করেছে, এটা একটা। আর সরকারের সাথে যে আমাদের সম্পর্ক, এটা কখনোই আসলে ওই যে কথা বলা হচ্ছে যে সুসম্পর্কের জায়গাটা, সেটা নেই। একটা আমাদের যারা ছাত্র প্রতিনিধিরা যারা ছিলেন, যারা আমাদের সাথে একসাথে সহযোগিতা ছিলেন, তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গা আছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বা রাজনৈতিকভাবে যে তাদের থেকে কোনো সুবিধা আদায় করার জায়গা আছে তা কিন্তু একদমই না। যদি থাকতো তাহলে আমরা কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, যেরকম আমরা মানে এই যে সংবিধান প্রশ্নে, চুপ্পু প্রশ্নে বা আমাদের জুলাই ঘোষণাপত্রের প্রশ্নে, এইসব প্রশ্নে কিন্তু আমরা একদিনেই কিন্তু সব পেয়ে যেতাম যদি আমাদের আসলে এত স্টেক বা এত পাওয়ারের জায়গাটা থাকতো। সেখানে কিন্তু আমাদের বর্তমান সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেই রকম সম্মান দেয়, তাদের মতামতকে সেই জায়গাটা রেসপেক্ট দেয় দেখেই কিন্তু তাদের ওই ঐক্যমতটা পৌঁছায়নি দেখেই কিন্তু জায়গাগুলো তৈরি হয়নি। আমাদের নাহিদ ইসলাম কিন্তু তার ক্ষমতাটা ছেড়েই আমাদের এখানে এসছে। তিনি থাকা অবস্থায় আমাদের দলের কোনো বিষয়ে কিন্তু তার কোনো প্রভাব ছিল না। আমরা স্বতন্ত্রভাবে প্রত্যেকটি প্যানেল আমরা নিজেরা ডিসকাশন করে গণতান্ত্রিক উপায়ে আমরা সেটা সিলেকশন করেছি, এবং এই 500 থানা কমিটি যখন আমরা গড়েছি সেখানে কিন্তু আমরা স্বতন্ত্র নেতৃত্বের জায়গা থেকে আমরা নিজেদের মতো করে কিন্তু জায়গাগুলো করেছি। সেখানে সরকারিভাবে কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাইনি, এটা আমি একদম মানে ক্লিয়ারলি বলতে চাই। যদি একটা কোনো জিনিস মানে কেউ প্রমাণ করতে পারে, সে জায়গা থেকে আমরা ওই দায়বদ্ধতা নিতে পারি, কিন্তু আমার মনে হয় যে এটা কেউ প্রমাণ করতে পারবে না। এবং আমি এটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কেউ প্রমাণ করতে পারবে কিনা যে সরকারের সাথে আমাদের ওই সম্পর্কের জায়গাটা আছে কিনা, যে আমরা কোনো রকম সুযোগ সুবিধা নিচ্ছি। সাইফ মুস্তাফিজ, আরেকটি যেটি আপনি বললেন যে রাষ্ট্রপতি প্রশ্নে, সেকেন্ড রিপাবলিক, প্রোক্লামেশন, অনেক কিছু বিষয়ে আপনারা স্বতন্ত্রভাবে অবস্থান নিয়েছেন কিন্তু এগোতে পারেননি নানা কারণেই। সেখানে এই বাধার জায়গাটা কোথায়, সেটি কি ভবিষ্যতে কিভাবে মোকাবেলা করবেন? এই বাধার জায়গাটা আমার মনে হচ্ছে যে বর্তমানে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি সহ কিছু দল, তাদের কিছুটা সদিচ্ছার অভাব। তারা আসলে মনে করছে যে এই আন্দোলনটি হয়েছেই শুধুমাত্র নির্বাচন হওয়ার জন্য। ছাত্ররা ঘরে ফিরে যাবে, ওই 90-এর মতো ছাত্ররা ঘরে ফিরে যাবে, তারপরে রাজনৈতিক দলগুলো 3 জোটের আকারে বা তাদের মতো করে হয়তো বা তারা ইলেকশন করে তারা ইলেকশনে চলে যাবে। এরপর সেই আবার 17 বছর পর আবার 2-3 হাজার মানুষ মারা যাবে, 40,000-এর অধিক মানুষ আহত হবে। তো সেই জায়গাটা আবার তারা হয়তো ওইভাবে ফিল করছে, কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ মানে ভিন্ন। আমরা বিগত সময়ে শিক্ষা নিয়েছি, আমরা দেখেছি যে 90-এর পরে আমাদের যে এরশাদ ছিলেন, যে স্বৈরশাসক এরশাদ ছিলেন, সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে মানে তার রাজনীতিটা করে যেতে পেরেছে, এই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথেই করে যেতে পেরেছে। তারা নেগোসিয়েশন টেবিলে কোনোবার অমুক দল তাকে টেনেছে, কোনোবার তমুক দল তাকে টেনেছে, তাকে কিন্তু কেউ বাদ দিতে পারেনি। তো এই জায়গা থেকে কিন্তু মানুষের যে ভরসার জায়গাটা, সেটাও কিন্তু অনেকটা উঠে গেছে। যে রাজনৈতিক দলগুলো যেভাবে চিন্তা করে, আপনারা দেখবেন যে শেখ হাসিনার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে, তাদের নিষিদ্ধকরণের ব্যাপারেও কিন্তু ওই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছায়নি। মানে এই জায়গাগুলোতে কেন তাদের সদিচ্ছার অভাব, তাদের মানে 6 মাস বা 1 বছর অপেক্ষা করলে তাদের কী ক্ষতি হচ্ছে সেটা আমার জানার একটা জায়গা তৈরি হচ্ছে। যে তারা কি মানে কনফিডেন্ট এনাফ না, তারা কী নিয়ে ভয় পাচ্ছে যে আসলে কিছুটা সময় ক্ষেপণ হয়ে যদি সংস্কার হয়, আওয়ামী লীগের বিচার হয়, শেখ হাসিনার বিচার হয়, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়, সেখানে তাদের আসলে কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, তাদের এই সাইকোলজিক্যাল জায়গা থেকে আমি আসলে জানতে চাই, তাদের কাছ থেকে জানতে চাই। এবং আমি তো তাদেরকে মনে করি তারা এখনকার সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং তাদের সেই সদিচ্ছা, তাদের সেই কনফিডেন্স থাকা উচিত জনগণের প্রতি, যে জনগণ বরঞ্চ এটাকে ওরা ওয়েলকাম করবে। আমরা তো মাঠে দৌড়াচ্ছি, আমরা প্রত্যেকেই আসলে জেলাগুলো সফর করছি, আমরা থানাগুলোতে যাচ্ছি, যখন যাচ্ছি মানুষের আকাঙ্ক্ষাটা দেখতে পাচ্ছি। তারা যেটা আসলে বিএনপি বা অন্যান্য দলের থেকে যে জিনিসটা চাচ্ছে তারা সেটা পাচ্ছে না, বরঞ্চ তারা শুনতে পাচ্ছে যে ইলেকশনের জন্য তাদেরকে একরকম প্রেশার দেওয়ার চেষ্টা হচ্ছে যে কখন ইলেকশন হবে, এই ইলেকশন আগে না ওই ইলেকশন আগে। কিন্তু বেসিক যে আমার সিস্টেমেটিক সংস্কার, বেসিক যে আমার আওয়ামী লীগের বিচার, এগুলো নিশ্চিত না করে আমরা মানে কিভাবে আসলে নির্বাচনের দিকে যেতে চাই। এবং সেই নির্বাচনের দিকে যাওয়ার পর তারা অনেকে বলছে যে আমাদের 31 দফা আছে, আমাদের অমুক আছে তমুক আছে। তো সেই জায়গাতে কিন্তু আমরা প্রিভিয়াসলিও দেখেছি আমাদের এরকম দফার রাজনীতি কিন্তু এর আগেও অনেক হয়েছে, অনেক রূপরেখা দিয়েছে, কিন্তু তার বাস্তবায়ন কিন্তু কখনই হয়নি। সো এইখানে যেহেতু আমাদের সবার নির্বাচিত একটি সরকার আছে, তাদেরকে আমরা কিছুটা সহযোগিতা করি যেন তারা একটা সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত করে দিয়ে, একটা সিস্টেমের কিছুটা চেঞ্জ করে দিয়ে আমাদের ওই ট্রেনে উঠিয়ে দিতে পারে। আমরা তারপর সেই ট্রেন মিলে একটা লম্বা যাত্রা আমরা নিশ্চয়ই দিতে পারবো। সাইফ মুস্তাফিজ, আমি আপনার কাছে আবার আসবো। সে করে বললেন, আপনি শুনলেন যে যেটি আপনি সময়ের ব্যাপারে নির্দয় হবেন না, অনেকগুলি প্রসঙ্গ এসেছে।
আস্থায় নিতে পারছেন না কেন? ব্যাপারটা হচ্ছে যে মানুষ একটা ভোটের জন্য আন্দোলন করেনি। অবশ্যই মানুষ একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবং রাষ্ট্রে তার নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন অন্যতম কারণ। মানুষ তো এই জন্য আন্দোলন করি নাই যে অনির্বাচিতভাবে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা একটা পক্ষ ভোগ করবে, একটা গোষ্ঠী ভোগ করবে, সেজন্য মানুষ আন্দোলন করি নাই। সংস্কার তো আমরা চাচ্ছি, সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার সবাই চায়, সব রাজনৈতিক দল চায়, জনগণ চায়। সংবিধানের কথা উনি বললেন, সংবিধান নতুন করে হতে পারে, আবার বলছেন সংস্কারও হতে পারে। ইয়েস, আমি সংস্কারের সাথে একমত, প্রয়োজন আছে। এই সরকার যদি করে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। জামাত ইসলামও তাই বলেছে, আমি যতটুকু জানি, যে আপনি প্রয়োজনীয় সংস্কারগুলি করেন, কিন্তু অনির্বাচিতভাবে দীর্ঘদিন থেকে আপনার স্বপ্নের বাংলাদেশ আপনার নিজের মতো করে গড়বেন, কোথায় পেয়েছেন এটা? আপনি বলছেন আমরা জনগণের কাছে যাচ্ছি, আর আমরা তো জনগণের সাথেই আছি, জন্মের পর থেকে জনগণের সাথে আছি, বারবার নির্বাচন করে ক্ষমতায় আসছি, খুব জনপ্রিয়, খুব ভালো আদর্শ। নির্বাচন ভয় পান কেন? নির্বাচন দেরি হবে কেন? আপনার এই আদর্শটাকেই জনগণকে সিদ্ধান্ত নিতে দেন। সার্বভৌমত্ব শুধুমাত্র জনগণ, তাই না? রাষ্ট্রের মালিককে জনগণ, তো তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার অপকৌশল কেন থাকবে? অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। জনগণকে তার প্রতিনিধি বেছে নিতে হবে। আপনি নিজে নিজে জনপ্রতিনিধি সেজে বিশাল নেতা সেজে ঘুরতে যাবেন, সেটা তো না। মানুষের কাছে নেতা হন, মানুষের দ্বারস্থ। জামাতের ভাই ভালো বলছেন, সৎ নেতৃত্ব বাছাই করা দরকার। সৎ নেতৃত্ব বাছাই নিশ্চয়ই জনগণ করবে, কিন্তু আপনি নির্বাচনে গেলে যদি সিট পান 3টা, তাহলে তো সমস্যা। ওই সৎ নেতৃত্ব জনগণের কাজে লাগছে না। বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দিতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই। হ্যাঁ, কেউ একা রাতারাতি জনপ্রিয় হবে না, কেউ রাতারাতি দায়িত্বশীল হবে না। ওনারা যেটা শুরু করেছেন, আমি আবারও বলছি, ইটস গুড সাইন। গ্লুমিংয়ের সময় লাগবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে আস্থায় আনতে হবে, নির্বাচন জানতে হবে, রাজনীতি বুঝতে হবে। অবশ্যই আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ। আর ভাই, আমাদের তো 57 হয়ে গিয়েছে, আমাদের নেতাদের আরও বেশি বয়স হয়ে গিয়েছে। আপনারা ভালো করলে তো আমাদের জেনারেশন আপনাদের রাজনীতি করতে পারে, সেখানে আসেন। এই জন্য বলছি চ্যালেঞ্জগুলি খুবভাবে নেওয়া দরকার। উনি বলছেন ওনাদের আমির বলেছেন চাঁদাবাজি করলে, আমাদের নেতা কি বলেছেন তা তো বলেন নাই, যে বিএনপিতে কোনো চাঁদাবাদের স্থান নেই। আমরা অসংখ্য যাদের ন্যূনতম সম্পৃক্ততা পেয়েছি ভাই, বহিষ্কার করেছি, মামলা পর্যন্ত দিয়েছি, আজীবনের জন্য বহিষ্কার করেছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের লোক বাদী হয়ে মামলা দিয়ে থানায় তুলে দিয়েছে। আমি কয়েকজনের নাম বলতে পারবো এখানে। আমি আর বলবেন আজীবন বহিষ্কার, তারা কি কিছুদিন পরে আবার ফেরত আসবে কিনা? আমি তো বলছি পারবে না, যাদের প্রমাণ হয়েছে। এখন দুটা জিনিস আছে, শোনেন। এটা হলো অবশ্যই, আপনি আমার কথা শোনেন। দুটো জিনিস আছে। একটা হচ্ছে, ধরেন অনেক সময় মিডিয়া বলে এটা আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগ আসছে এবং আপনারা দু একটা ব্যবস্থা নিয়েছেন। একদম সিলি, আমি আসছে 2-4টে ব্যবস্থা আপনারা নিয়েছেন। মিডিয়া একভাবে বলে, আমরা দলের থেকে তদন্ত করে যদি বুঝি। যেমন আমি কলাবাগানের একটা কথা বলতে পারি, একটা দোকানে গিয়ে ছাত্র দলের এক ছেলে এরকম করেছে, তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, তার ওটা উইথড্র হবে না এবং নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নজির উনাদের মধ্যেও আছে, নতুন যারা আছে। চাঁদাবাজের আসলে কোনো দল থাকে না, দুষ্কৃতিকারী এই সমাজে আছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নেই, প্রশ্রয় নাই। সেটা তো আমাদের দল আমরা খুব স্ট্রংলি বলেছি। আবার এই যে বললেন যে এই 5ই আগস্টের পর অনেকে সক্রিয় হয়েছে, আমরা সবসময় সক্রিয় ছিলাম। 17 বছর জেল, জুলুম, অত্যাচার, গুম, খুন চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। রাজনীতিবিদরা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে পতনের পরিবেশটা অনিবার্য করেছে। তারপর এটাই হয় সারা পৃথিবীতে, যেখানে গণ অভ্যুত্থান হয়েছে রাজনৈতিকভাবে এবং নেতৃবৃন্দ শুরু করে, চরম পর্যায়ের সময় সব শ্রেণী পেশার মানুষ এসে গণ অভ্যুত্থান ঘটায়। এটাই নিয়ম, সেটা 17 বছরে করেছি। আপনারা 2014-এর পর থেকে নীরব ছিলেন, এখন বলবেন কৌশলে ছিলাম। কেউ বলতে পারেন ছাত্রলীগের মধ্যে ছিলাম, সেটা আপনাদের কৌশল হতে পারে, কিন্তু সোচ্চার আমরা এখন না ভাই, অলওয়েজ সোচ্চার, রাজপথে সোচ্চার। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা সব শ্রেণী পেশার মানুষ হলো, তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী। আই ট্রাইড মাই লেভেল বেস্ট, সব জায়গা থেকে করেছি। 9বার জেলে গিয়েছি, 193টা মামলা, 97 দিন রিমান্ডে রেখেছি হাসিনার আমলে। সোচ্চার আমরা ছিলাম, আমাদের দলও ছিল। এখন ব্যাপারটা হলো কি, কারো স্যাক্রিফাইস বেশি, কারো কম, তবে এই অর্জনটা জাতির অর্জন। আবার জাতি গঠনের জন্য কিছু ঐক্যমতের প্রয়োজন আছে। আবার ঐক্যমত তোমার এই না যে জামাত ইসলাম আর জাতীয়তাবাদী দল আর আপনার বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, এখন তো ধরেন জাতীয় নাগরিক পার্টি যেটা হয়েছে, তাদের আদর্শ এক হয়ে যাবে, এটা তো আর ঐক্য না। ঐক্য হচ্ছে জাতির স্বার্থে ভালোর জায়গায় আমরা ঐক্য, ভালো কিছুকে স্বাগত জানাবো। আপনার ভালোকে আমি স্বাগত জানাবো,
আবার আপনার খারাপকে আমি তিরস্কার করব, সমালোচনা করব। আমরা এভাবে ধাপে ধাপে শানিত হব, ধাপে ধাপে সমৃদ্ধ হব, এটা প্রয়োজন আছে। জরাজীর্ণ রাজনীতি আওয়ামী লীগ করেছিল, কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে বিধায় সব রাজনৈতিক দল খারাপ, ফ্যাসিবাদ, শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ আমরা 2 বছর আগেই আমাদের এই যে 31 দফা আমরা দিয়েছি। আমি আবারও বলছি, 31 দফার বাইরে আরও যদি কোনো ভালো প্রস্তাব আসে সেটা যে আলোচনা হতে পারে, সেটা আমরা গ্রহণও করতে পারি। জামাত ইসলাম ক্ষমতায় গেল আগামী নির্বাচনে, আমরা বলতে পারি যে ভাই আমরা 31 দফা বলেছিল, তুমি এখান থেকে এই দেখো তোমার সাথে যেগুলি তুমি যোগ্য গ্রহণযোগ্য মনে করো, ন্যায় মনে করো, কারেকশন করো। বৈষম্য তারা ক্ষমতায় আসলো, জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় আসলো, তারাও এখান থেকে গ্রহণ করতে পারে। আমরা ক্ষমতায় যাওয়ার পর আপনাদের কোনো প্রস্তাবনা থাকলে সেটাও বিবেচনায় নেওয়া যেতে পারে। কিন্তু যে জায়গাটা হচ্ছে যে ফ্যাসিবাদের অবসান হয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণকে তার জনপ্রতিনিধি বাছাই করার সুযোগ করে দিতে হবে, জনগণকে তার শাসন মানে ভার কোন রাজনৈতিক দলটি গ্রহণ করবে সে অবাধ সুযোগ দিতে হবে। সেখানে যেন আমরা সংকীর্ণ রাজনীতি না করি, সেখানে ফ্যাসিবাদের দোষরদের জন্য কোনো সুযোগ তৈরি না হয়। আসেন সেই জায়গায় এক হই। ত্রুটি বিচ্ছুতির ঊর্ধ্বে বাংলাদেশে কোনো দল নাই এবং পৃথিবীতে কোনো রাজনৈতিক দল নেই। ট্রাম্প অত্যন্ত বিতর্কিত একজন মানুষ ছিলেন, অনেক কাজে তিনি সমালোচিত হয়েছেন, দেখুন জনগণ ভোট দিয়ে তাকেই বেছে নিয়েছে। এখন জনগণের বাংলাদেশকে আপনি আপনার কোন মতো করে ভাবলে হবে না, ডেফিনেটলি আমাদের আদর্শ নিয়ে আমাদের কর্ম নিয়ে জনগণের কাছে যেতে হবে এবং জনগণকে তার নেতা নির্বাচনের সুযোগ করে দিতে হবে। মনে রাখা দরকার, গণতন্ত্র ব্যবস্থাপনায়, জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণের একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ নেই। দ্বিতীয় রিপাবলিকানের কথা বলছেন, ফ্রান্সে কত নম্বর রিপাবলিক চলে? 5ম রিপাবলিক চলে। তো রিপাবলিকও কদিন পর চেঞ্জ করবেন নাকি আবার? আপনি দ্বিতীয় রিপাবলিক করলেন, আর কিছুদিন পারবেন না দ্বিতীয় না তৃতীয় রিপাবলিক। ফ্রান্সে 5ম চলছিল। রিপাবলিকের প্রয়োজন হয়েছে পৃথিবীতে খুব কম, হাতে গোনা 4-5টা রাষ্ট্রে, সেখানে তারা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। প্রজাতন্ত্র ছিল, রাজতন্ত্র ছিল, প্রজাতন্ত্রে আসছে। আমাদের তো তা না, আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, সংশোধনের প্রয়োজন আছে। বাঙালিকে নতুন করে আর এটা দেখানোর দরকার নেই। বাংলাদেশের মানুষ জানে তার জনপ্রতিনিধি এবং তার দল কোনটা বেছে নিতে হবে। তাদের অবাধ সুযোগ দেন, সব ঠিক হয়ে যাবে। জনগণের কাছে যান, আমরা জনগণের সাথে আছি, জনগণের ভোট চাচ্ছি। দোষের হয়ে গেল, আপনি ভোট চাইলে খুব দোষ হয়ে যায়, কারণ কি? অনীহা কেন? এত আদর্শের দল আর এত ধরনের নতুন মন্ত্র নিয়ে আসিতেছেন জনগণকে একবার পর, তো জনগণের কাছে যেতে ভয় পাচ্ছেন কেন? ভোট তো জনগণের, তাড়াতাড়ি প্রতীক নেন, নিবন্ধন করেন, মূলনীতি দেন, ঘোষণাপত্র নেন, আসেন কুলাকুলি করে জনগণের কাছে যাই কাকে বেছে নেন। শেখ রবিউল আলম, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, জনগণের কাছে যেতে ভয় কেন? যদি রবিউল ভাই বলছিলেন যে ভোট চাইলে অসুবিধাটা কোথায়? আচ্ছা দেখেন, এদেশের রাজনৈতিক দল, আমি আমার শুরুর কথায় বলছি, কথা খুব সুন্দর, মাঠের বাস্তবায়ন জনগণ কোন দৃষ্টিকোণ থেকে দেখে। আমিও জনগণের কথা বললাম, উনিও জনগণের কথা বললো, যে জনগণের কাছে যান, জনগণ কি বলে দেখেন। বিগত 16-17 বছরে জনগণ দেখার সুযোগ পেয়েছে। ধরুন একটা উদাহরণ দিই, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে, মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করলো, ছাত্রদল একটা বিবৃতি দিল, তারা একটা প্রতিবাদ জানালো, শিবির কেন সেখানে গেল। ঠিক তার আগে আবার শিবিরকে গুপ্ত সংগঠন বলল। তো মানে কোনো কোনো জায়গায় দেখা যায় আপনি প্রকাশ্যে আসলো আপনার দোষ, আবার আপনি যদি আড়ালে থাকেন তাহলে দোষ। কেন আড়ালে ছিল? একটা রাজনৈতিক দলের প্রত্যেকটা অফিস বন্ধ ছিল, শীর্ষ নেতৃবৃন্দ 11 জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অথবা কারাগারে রেখে হত্যা করেছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। সে জায়গায় যদি আপনারা প্রতিবাদ করতেন তাহলে তো আড়ালে থাকার দরকার ছিল না। 2014 সালের পর থেকে আমরা নীরব ছিলাম। তখন কি জামাতের সঙ্গে টানাপোড়েনটা শুরু হলো? আমি একটু বলছি। অথচ মার্চ ফর ডেমোক্রেসি এই কর্মসূচি ছিল 5 জানুয়ারি পরবর্তী বছরে, সেখানে কিন্তু বিএনপির কেউ আসে নাই, কর্মসূচিগুলো ঐক্যবদ্ধ ছিল। সেখানে ছাত্র শিবিরের খলিলুর রহমান ভাই শহীদ হয়েছিলেন খিলগাঁওতে, ওনাদের কেউ আহত হন নাই, ওনাদের কেউ নিহত হন নাই। আমরা সেদিন প্রমাণ দিয়েছি। আমরা যদি নীরবে থেকে থাকি তাহলে 15 সালে আমরা কেন গ্রেপ্তার হলাম? আমি তো 15 সালে কারাগারে গিয়েছি। 16 সালে 17-18 আমাদের জামাতের আমির সেক্রেটারি কেন গ্রেপ্তার হলো? 21 সালে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ আমরা 9 জন কেন গ্রেপ্তার হলাম? আমরা তো এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়নের পরেও রাজপথে কোনো ইস্যুতে দেশের স্বার্থে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, সিন্ডিকেট বলেন, গুম খুন বলেন, হামলা মামলা বলেন, দেশের স্বার্থে এমন কোনো কর্মসূচি নাই যে কর্মসূচি গুলির মুখে দাঁড়িয়ে জামাত ইসলামী ছাত্রশিবির বাস্তবায়ন করেনি। আমরা করেছি, মিডিয়া আমাদের ফোকাস করে নেই।
বাস্তবতা সত্য যেটা। এবং মিডিয়া না দেখানোর কারণে উনি যদি অন্য মাধ্যমে যদি না দেখার চেষ্টা করেন তাহলে তো এটা দুঃখ প্রকাশ করার ছাড়া কিছু নেই। দেখেন এই সময়ও ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী তার প্রত্যেকটা কমিটি তারা গঠন করেছে। যাদেরকে গুপ্ত বলা হয়, আড়ালে বলা হয়, তারা কমিটি করতে পারলো। আর যারা প্রকাশ্যে, তারা 5 বছর 10 বছর পার হয়ে কমিটি করতে পারে না। এরপরে মিছিলে ওনাদের দেখা যায় 2-4-5 জন। আবার যখন দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো তখন দেখা যায় হাজার লক্ষ। তো তা আগে তারা কোথায় ছিল? গুপ্ত ছিল, আড়ালে ছিল। এই জন্য আসলে ট্যাগের রাজনীতির অবসান 5 আগস্ট আগে হয়ে গেছে। এই জন্য রাজনৈতিক যে সৌন্দর্য, রাজনীতিতে দুর্বৃত্তায়নের রাজনীতি, জনগণ রাজনৈতিক বিমুখ কেন? কেন রাজনীতিবিদ বিশ্বাস করে না? বিশ্বাস করে না এই জায়গা থেকে যে রাজনীতিবিদের কথা কাজে মিল নাই। এদেশের সকল মানুষ 5 আগস্টের পরে সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চায়। এখন রাজনৈতিক দর্শনের জায়গায় আমি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই, বিএনপি জাতীয় নির্বাচন আগে চাই, মত পার্থক্য হতে পারে না। কিন্তু আমি কেন চাইবে, এর জন্য কেন গায়েল করব, কেন ক্রিটিসাইজ করব? আমি আমার যুক্তিগত জনগণের সামনে তুলে ধরবো, যারা আগে চান তারা তুলে ধরবেন। আমরা এই যুক্তিতে বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে একটা সিন্ডিকেট থাকে। ধরেন আপনি এমপি হলেন, আপনি মন্ত্রী হলেন, আপনি আপনার শ্যালক তাকে বা নিজের ভাইকে বানালেন উপজেলা চেয়ারম্যান, শেলিকা বানান বা বোনকে বানালেন মহিলা ভাইস চেয়ারম্যান, নিজের সিন্ডিকেট গ্রুপের লোকজনকে বানালেন ইউনিয়ন চেয়ারম্যান, যখন এরপরে নিজের লোকজনকে বানালেন মেম্বার। সকলে মিলে সিন্ডিকেট করে দুর্নীতি করে খায়, কেউ কারো প্রতিবাদ করে না। কিন্তু ভিন্ন মতের ভিন্ন পথের মানুষ আসার যে সুযোগ ছিল, এই সুযোগ তো বিগত 17 বছর হয়নি, 54 বছরেও এই রাজনৈতিক সংস্কৃতি ঘাটতি ছিল। এই জায়গায় একটা পরিবর্তন হতে হলে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া প্রয়োজন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওই যে সরকারি থাকা অবস্থায় যে পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনের প্রভাব খাটায়, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। আওয়ামী লীগের পুনর্বাসনের যে শঙ্কার কথা বলেছেন, আচ্ছা শঙ্কার কোন শঙ্কা নাই? জাতীয় নির্বাচন যদি হয়, বিভিন্ন রাজনৈতিক দল এখনো আছে যাদের নিবন্ধন বাতিল হয়নি, আওয়ামী লীগটা আমি বাদে দিলাম, তারা সেখানে কি নির্বাচন করতে পারে না? সেখানে শঙ্কা আছে না? দেখেন যেই শঙ্কার কথা বলে যে সরকারের ক্যাপাসিটি কমে গেছে, পুলিশ সক্রিয় না, র্যাব সক্রিয় না, অন্যরা সক্রিয় না, এই আশঙ্কা জায়গা থেকে বিশাল যোগ্য নির্বাচন কীভাবে সম্ভব? ভাই তো এটা তো সরকার পরিবর্তনের নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচন। সেখানে জাতীয় নির্বাচন আপনি যেটা সরকার পরিবর্তন হয়, সেখানে আপনি এই সেক্টরগুলোকে, এই অর্গানগুলোকে শক্তিশালী না করে, সংস্কার না করে আপনি কীভাবে নির্বাচন চান? আপনার কথার মধ্যে তো দ্বৈত কথা বোঝা যাচ্ছে, বিপরীতমুখী কথা বোঝা যাচ্ছে। দেখেন এই রাজনৈতিক সিন্ডিকেটের যে সংস্কৃতি, এটা ভাঙতে হলে স্থানীয় নির্বাচন আগে হওয়া প্রয়োজন। এখন জনগণের সেবা কোন মাধ্যমে পাওয়া যায়? জনগণের সেবা স্থানীয় প্রশাসনের মাধ্যমে পাওয়া যায়, স্থানীয় যারা নির্বাচিত তাদের মাধ্যমে পাওয়া যায়। আজকে 16টি বছর এদেশের জনগণ জিম্মি ছিল। আওয়ামী লীগের নেতারা যা বলতো, যার সুবিধা পেত, যার মিছিলে যেত, তাকে নাগরিক সনদপত্র দেওয়া হতো, তাকে বিজিএফ কার্ড দেওয়া হতো, তাকে চালের বস্তা দেওয়া হতো। এই 16 বছর ধরে যারা বঞ্চিত হাহাকার, তাদের সমস্যাটা আগে গোছানো দরকার। স্থানীয় নির্বাচনের প্রতিনিধি নির্বাচিত হয়ে গেলে তারা সেবাটা পাওয়া শুরু হয়ে যাবে। এরপরে জাতীয় নির্বাচন হলে গোটা সিস্টেমটা একটা সুন্দর সিস্টেম ডেভেলপ হবে। কিন্তু এখনো যদি আপনি এখনো নির্বাচন, সংসদ নির্বাচন দেন, আবার স্থানীয় নির্বাচন পেতে পেতে জনগণের দোরগোড়ায় সেবা পেতে পেতে বহু সময় লেগে যাবে। জনগণের যে 17 বছর যেটা, এটা আবার গুনতে থাকবে। এই জন্য আসলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার। গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা। রাজনীতিতে পরের মতের প্রতি সহিষ্ণুতা। একটা কথা বললো, আমি তাহলে জ্বলে উঠলাম, আমি আমার নিজের গায়ে নিয়ে নিলাম, এই জায়গা থেকে সবাই বেরিয়ে আসা প্রয়োজন। আওয়ামী লীগ পরমত সহিষ্ণু রাজনীতি করতে পারে নাই বলে ছাত্রলীগ ধ্বংস হয়েছে, যুবলীগ ধ্বংস হয়েছে, আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। এই জায়গা থেকে আমি নাগরিক পার্টিকে 3টা কথা বলতে চেয়েছিলাম। একটা কথা শুরুতে বলছি, দ্বিতীয় আরেকটা কথা হলো পরমত সহিষ্ণুতা। আমার বিশ্বাস ওনারা এটা ধারণ করেন, সকল রাজনৈতিক দলে ধারণ করা উচিত পরমত সহিষ্ণুতাকে। আমি পরের মতকে সম্মান জানাবো, অসুবিধা কোথায়? আমি আমার দ্বিমত প্রকাশ করবো পরেরটাকে সম্মান জানিয়ে। ভাই হাসিন আরাফাত ভাই, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। SM সাইফ মুস্তাফিজ আলোচনা করছিলাম যে আমরা যে রাজনীতি, বিশেষ করে নতুন দল, আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, তার বক্তব্যে একটি কথা বলেছেন যে বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি আর চলবে না। আসলে কাদের উদ্দেশ্যে বলা হয়েছে এটি? এটা সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলা হচ্ছে, শুধু বাংলাদেশ পাকিস্তান না, আমেরিকা, চায়না, যত পন্থী আছে পন্থী আসলে চলবে না, শুধুমাত্র বাংলাদেশ পন্থী রাজনীতি হবে। এটাই তার মূল বক্তব্য ছিল।
আমরা বিগত সময়ে দেখেছি যে আওয়ামী লীগ আসলে ভারতের উপরে কতটা নির্ভরশীল ছিল এবং ভারতের মেকানিজমেই কিভাবে তারা আসলে পরিচালিত হয়েছে, এবং অন্যান্য দলগুলোরও কিন্তু কোনো না কোনো দেশের সাথে একটা পাকিস্তানপন্থী কি ছিল কেউ বিশেষ সখ্যতা, মানে কোনো না কোনো দেশের সাথে তো অনেকগুলো দলেরই বিশেষ সখ্যতা আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকেই বলা, কিন্তু বিশেষ করে আমার মনে হয় যে আওয়ামী লীগকে আমাদের জায়গা থেকে আমরা উদ্দেশ্য করেছি যে তারা ওই কালচারটা তৈরি করেছে, এবং সামনের দিনগুলোতে যেন অন্য কোনো রাজনৈতিক দল ওই চর্চার মধ্যে না ঢোকে, সেটাই একটা আহ্বানের জায়গা ছিল। আর আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই ভাইয়ের বিষয়টা, যে উনি বললো যে আসলে মানে জনগণের কাছে যাচ্ছেন না কেন, বা জনগণের ভোটের ব্যাপারটা, আমরা তো জনগণের কাছে যাচ্ছি, তারা তো আসলে নির্বাচন চাচ্ছে না। তো আমাদের জনগণ আর তাদের জনগণ ভিন্ন কিনা এটা আমি আসলে বুঝতে চাই। তাদের অনেক কর্মী সংখ্যা আছেন, সেই নেতাকর্মীর একটা ভাষা হতে পারে, তাকে যদি তারা জনগণ হিসেবে কাউন্ট করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা আপামর যে জনতা, মাঠের কৃষক থেকে শুরু করে চায়ের দোকানদার থেকে শুরু করে সবাই চাচ্ছে একটা সিস্টেমগত চেঞ্জ, এবং অবশ্যই ইলেকশনের বিকল্প কিছুই নেই। আমরা চাই যে একটা গণতান্ত্রিক একটা সুস্থ ধারার নির্বাচন হবে, কিন্তু আমাদের যে সংস্কারগুলো হচ্ছে, আমাদের নির্বাচন সংস্কার কমিশনের জায়গাটা কিন্তু এখনও ফুললি ফাংশনাল হয়নি, আগের কাঠামোতেই কিন্তু রয়ে গেছে। তো তাকে একটা ট্রায়াল অ্যান্ড এরর পিরিয়ডে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু আমাদের একটা স্থানীয় সরকারি নির্বাচনের দিকে যাওয়া উচিত। তো সেইখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা কোন দিকে যেতে পারে। তো আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের দলীয় একটা ঐক্যমত হতে পারে। আর তারা অন্য সব ইলেকশনকেই কিন্তু তারা ওয়েলকাম করছে না। ইভেন আমরা দেখলাম ডাকসু বা ছাত্র সংসদগুলো, আমাদের যে মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে হল সংসদ নির্বাচনগুলো হয়, সেটার ব্যাপারে কিন্তু তারা মানে আগ্রহী না। তারা শুধুমাত্র আসলে চাচ্ছে যে জাতীয় নির্বাচনটা কখন হবে, এবং আমি দেখতে পাচ্ছি না আসলে জনগণ ওইভাবে চাচ্ছে, যে তারা বরঞ্চ চাচ্ছে আমাদের যে বাজারের খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, আমাদের যে নিরাপত্তার এখন যে ঝুঁকির জায়গাগুলো তৈরি হচ্ছে, সেগুলো যেন কতভাবে নিশ্চিত করা যায়, সেগুলোর সুরক্ষাগুলো কতভাবে সুনিশ্চিত করা যায়, সেটা তারা চাচ্ছে, এবং সেটা করার জন্য আমাদের সিস্টেমের ওই চেঞ্জগুলো এনে দিতে হবে। আলোচনাটা শেষ করতে চাই, 1 মিনিট একটু জানতে চাই, সেটা হচ্ছে বিএনপির আমি আরেকটা পয়েন্ট নোট করে রেখেছিলাম, যে ভাই আরেকটা ব্যাপার বললেন যে সরকারের সুবিধাভোগী। তো সরকারের সব থেকে বড় সুবিধাভোগী আমি মনে করি বিএনপি। আমলাতান্ত্রিক যে জায়গাগুলো ছিল, আগে ছিল বিএনপি আওয়ামী লীগের লোকজন, এখন সেটা রোটেট করে এখন বিএনপির লোকজনই কিন্তু বসে আছে। ডিসি বলেন বা বিভিন্ন সচিবালয় কেন্দ্রিক যারা বলেন, বেশিরভাগই আপনি মোটামুটি ধরেন 90% বিএনপি কেন্দ্রিক লোক, এবং তারা পরিচয়ই দেয় যে হ্যাঁ আমি এতদিন অনেক কষ্ট করেছি, বঞ্চিত ছিলাম, এখন আমরা পারপাস সার্ভ করছি। সো আসলে উনি হয়তো ওনাদেরকেই মেনশন করেছেন। এবং নরসিংদীতে কয়েকদিন আগের একটা ঘটনা আমি বলি, যে সেখানে যে ডিসি ছিলেন সে কিছুটা ছাত্রদের প্রতি একটু তাদের একটা সফট কর্নার বা ভালোবাসার জায়গা ছিল, সেটাকে তারা বদলি করে একজন বিএনপি পন্থী ডিসি বসেছেন। সো সারা দেশে আমি বলতে পারি মোটামুটি 90% এই ঘটনাই ঘটছে। আপনারা যারা মাঠে যান বা মাঠের যে খবরগুলো পান, এটা কিন্তু জানেন। সাইফ মুস্তাফিজ যেটি বিএনপির পক্ষ থেকে বলেছে, আমি শুধু 1 মিনিট এটা জানতে চাই, যে তা এই মাসের মধ্যে যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হয়, তাহলে তারা রাজনৈতিক দলগুলো বসে কর্মসূচি দিবে, সেরকম একটি কথা বলা হয়েছে। এটি আসলে নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে নতুন রাজনৈতিক চাপের মধ্যে পড়বে কিনা? না, আমরা একদমই কোনো চাপের মধ্যে আমাদের ফেলবে না, কারণ আমরা তো বললাম যে আমাদের সাথে আমি বলি যে আমরা মানে হচ্ছে যে পুরো 18 কোটি মানুষ। তারা যদি চায় 1 মাসের মধ্যে, আমরা বলবো যে অবশ্যই দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে আজ সময় নিয়ে আলোচনা শেষ করতেছে শেখ রবিউল আলম, বেশ কিছু কথা বললেন, লাস্টের কথাটা ভালোই বলেছে আর কি। এক ডিসি যখন ওনাদের সাথে একমত হচ্ছিল, তখন উনি সহানুভূতিশীল, আর আমাদের নাম শোনা গিয়েছে, এই জন্য আমাদের পন্থী হয়ে গিয়েছে। মানে সবার সাথে কত জায়গায় গিয়েছে। যখন বলেন তৌহিদি জনতা, একজনের মাইর দিচ্ছেন তৌহিদি জনতা, আবার যখন কোনো জায়গায় মাইর দিতে গিয়ে খেয়ে ফেললেন সাধারণ ছাত্র সমাজ, মার খেয়েছে সাধারণ শিক্ষার্থী, ওই ছাত্র সমাজ শিক্ষার্থী একই রকম। যাই হোক, আমার কথাটা হচ্ছে যে ডিসি বাংলাদেশে 90% তো হবে, বাংলাদেশে 90% তো বিএনপি করে রে ভাই, আপনি অস্বীকার করবেন কোথার থেকে? তারপর আপনাদের দর্শন আমাদের চেয়ে ভালো হলে নিশ্চয়ই 90% আপনাদের দল করতে পারে, এটা স্থির না, সেটা যদি এরকম বলে কেউ থাকে দায় তার। আমরা ক্ষমতায় নাই, আমরা ওই সিস্টেমের চেঞ্জটা করতে চাই, সেই সিস্টেমে এই সহানুভূতি পাইলে না, এই সহানুভূতি নিয়ে তো চেঞ্জ করা যাবে না। সিস্টেম জনগণের সেবক, ডিসি গাড়ি রিকুইজিশন করে আপনাদের হিসেবে পাঠাচ্ছে,
আপনি সিস্টেম চেঞ্জ সেই একটা করতেছেন। ঘটনার আপনি ওর পদত্যাগ দাবি করেন, সেই ঘটনা কিন্তু কালকে উল্লেখ একটা করা কর্মসূচি দিয়ে বলেন যে একজন- ওই ডিসি কে একজন আহত নিহত প্লিজ পরিবারের প্লিজ প্রতি কি প্লিজ আপনাদের আমার কি কথা কোনো শুনেন না ভাই, মানে ন্যায়? আপনি আপনাদের দল থেকে কালকে একটা সাংবাদিক একজন সম্মেলন আহত করে নিহতকে বলেন আপনি ধারণ করছেন যে না। ওই ডিসি যেভাবে দলীয় প্রতি আনুগত্য দেখাতে গিয়েছে তাকে ক্লোজ করা হোক, তা তো করছেন না। একজন সেটা তো শহীদ ভালো আহতকে লাগছে। সে একটা বাস দিয়েছে। আহত দিয়ে ব্যক্তিগতভাবে আপনারা পাঠাই যদি দিত। এখন শহীদ আহতকে আর না না, ধারণ আপনি না তো করতে প্রশাসনের পারেন, হস্তক্ষেপ চাচ্ছেন না, কিন্তু আপনার জন্য করলে তো খুব ভালো লাগছে, আহতের জন্য করেছে। এই যে যে ভালো লাগাটা, এটাই তো ক্ষতি। যাই হোক, ওটা আর না যাই। উনি একটা কথা বলেছেন, দেখেন স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে হবে না, বিকজ বাংলাদেশের জনগণের নির্বাচিত একটা সরকার দরকার। সেটা ওনাদের দুইজনের সরকার হলো আমার দ্বিমত নেই, জনগণ ঠিক করে দেবে যে তারা যদি উইন করে, তারা যদি উইন করে আর আমরা যদি উইন করি, আমরা একটা জাতীয় মতের ভিত্তিতে স্থানীয় সরকার নিরপেক্ষভাবে করব। ওনার আতঙ্কিত থাকার কারণ না, কারণ জামাত ইসলাম বলে বাংলাদেশের মানুষ বিএনপি আওয়ামী লীগ সব দেখে ফেলছে, সব খারাপ, সব বাজে, উনাদের শুধু গ্রহণ করতে চায়। তো উনরা জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারপর স্থানীয় নির্বাচন করুক, উনরা তো ভালো দল, উনরা তো আর হস্তক্ষেপ করবে না আমার মনে হয়। আরেকটা কথা বলি, বাংলাদেশে বাংলাদেশপন্থী দল একমাত্র হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাধীনতার যুদ্ধ ঘোষণা এবং অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল পাকিস্তানের বিরুদ্ধে, আর ভারতীয় তাবেদারি আওয়ামী লীগ করেছিল, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছে গত 17 বছর না, সব সময় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মানুষ তার সাথে আছে, তার সাথেই থাকবে। রবিউল ভাই, আজ আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আলোচনা শেষ করবো, হাতে সময় নেই। জামায়াতে ইসলামী কোন পন্থী? দেখেন, রবিউল আলম রবি ভাই যে কথা বলছেন 90% বিএনপি করে, এই কথা যতদিন বলবে ততদিন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না। কারণ আপনি যখন বলবেন যে 90 জনে আমার, তখন আপনি আপনার মতো করে দেশ চালানোর চেষ্টা করবেন, আপনি আপনার মতো করে প্রশাসন সাজানোর চেষ্টা করবেন। এটা যদি বলতে পারতেন যে হ্যাঁ আমরা ভালো পয়েন্টে আছি, অন্যান্য দলও আছে, তখন আপনি আপনার প্রশাসন সাজানো, রাষ্ট্রের কাঠামো নির্ধারণ, সংস্কার তখন মানে সবার জন্য হবে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা 90% সে দিয়েছে আমাদের, না, প্রশাসনের না, ঠিক আছে। 90% বিএনপি। আওয়ামী লীগ কি বলতো? আওয়ামী লীগ তো তারা 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে প্ল্যান করেছে, সব তাদের পক্ষে। শেখ হাসিনা কি বলছে? জনগণ সব তাদের পক্ষে। কিন্তু এখন দেখা গেল যে জনগণকে চাপায় রাখা হয়েছিল, বন্দুকের নল দিয়ে গুম করে খুন করে রাখা হয়েছিল। জামাত ইসলামী কোন পন্থী? জামাত ইসলামী একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে 54 বছর ধরে লড়াই করছে। স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য 54 বছর ধরে জামাত ইসলামী লড়াই করছে, এবং এই রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, লুটেরা, রাজনৈতিক দুর্বৃত্ত যেন কখনো ঠাঁই পেতে না পারে, এজন্য জামাত ইসলামী রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কার থেকে শুরু করে, জামাত এটা আগে নিজের দলে করে প্রমাণ দেখিয়েছে। জামাত তার এত জুলুম, নির্যাতন, নিপীড়নের পরেও গণতান্ত্রিক চর্চা 100% সঠিক রেখেছে, কমিটি গঠন থেকে শুরু করে। সুতরাং জামাত নিজ দলের মধ্যে সেটা করে এবং জাতিকে সে দেখায় যে আমরা পারি। জামাতের 3 জন মন্ত্রী ছিল, 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত। শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সে সময় 1 টাকার দুর্নীতি পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তা আমরা তো রোল মডেল। আমরা বিশ্বাস করি যে 50 জন মন্ত্রী হলেও আমার এই 3 জন মন্ত্রীর মতো 1 টাকা দুর্নীতি না করার প্রমাণ আমরা জাতিকে দিতে পারবো। সুতরাং যে কথা বলছি, এর আগে আমি বলছি যে এটা অসংখ্য জায়গায় মানুষ বলছে, এখন সে মানুষগুলো আমার দলের হতে পারে, সে মানুষগুলো আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে, সে মানুষগুলো আমার ভালোবাসার হতে পারে। তারা বলছে যে ভাই বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, এবার আপনাদের শাসনটা একটু দেখতে চাই। এটা অহরহ কথা হচ্ছে, আমরা সেটা ফেসবুক ও সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। আমরা সবসময় বাংলাদেশের পক্ষে ভূমিকা পালন করি, আধিপত্যবাদের বিরুদ্ধে। এটা ভারতীয় আধিপত্যবাদ বলেন, রাশিয়ার আধিপত্যবাদ বলেন, চীন, আমেরিকা বলেন, সকল আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত ইসলামের সবসময় লড়াই। এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ইয়াসিন আরাফাত, শেখ রবিউল আলম এবং সাইফ মুস্তাফিজ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন 15 বছরের সকাল 8টায় আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গে